ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করি। আজকে শুরুতেই যে সংবাদটি সমমনাদের নিয়ে বড় নির্বাচনী জোটের পরিকল্পনায় বিএনপি, অন্যদিকে বিএনপি বা অন্য কোনো জোট নিয়ে বিচলিত নয় জামায়াত, দেশ সংস্কারে জোট নির্ভর হতে চায় না এনসিপি। আমি যদি তিনটি দলের কথা বলি, বিএনপি হচ্ছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, একই সাথে তারা জোটের বিষয়ে ভাবছে। অন্যদিকে জামায়াত কিংবা এনসিপি এখন বলছে তারা আসলে জোটের বিষয়ে অতটা চিন্তিত নয়। একটু শুরুতেই হাসনাইন খুরশেদ আপনার কাছে আসতে চাই যে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে পুরো বিষয়টাই, নির্বাচন ঘিরে ভোট এবং জোটের বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম। বাস্তবতা হচ্ছে যে অনেক দ্বিধা সংশয় ছিল নির্বাচন কবে হবে, আদৌ হবে কিনা। আমরা একটা জায়গায় স্বস্তি পাচ্ছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা এখন আমরা নিশ্চিত। এটা নিয়ে আর কোনো সংশয়ের কোনো সুযোগ নেই। এখন নির্বাচন যেহেতু হচ্ছে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, এটা আমরা সবাই আশা করি। এবং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে গেলে আমরা এত বছরের যে নির্বাচনী সংস্কৃতি আমরা দেখেছি যে মূলত দুই দলীয় পরিস্থিতি ছিল আমাদের, যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই প্রধান দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই, এবারের পরিস্থিতিটা একদমই আলাদা। এবার জামাত ইসলামী একটি বড় দল হিসেবে বিবেচিত হচ্ছে। এনসিপি গণ অভ্যুত্থানের তরুণদের উদ্যোগে করা দল, সেটি একটি শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে। এই তিন দলকেই ঘিরে মূল আলোচনা হচ্ছে, নির্বাচনী আলোচনা। কিন্তু বাস্তবতা হলো যে বিএনপিকে আমরা বরাবরই তার জন্মলগ্ন থেকে অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে দেখে এসেছি এবং তার ব্যাপক জনভিত্তি রয়েছে। বিএনপি আমাদের এ যাবৎকালের সবচেয়ে গ্রহণযোগ্য যে তিনটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত, 91, 96 এবং 2001 নির্বাচন, এই তিনটি নির্বাচনের মধ্যে দুটিতেই বিএনপি বিজয়ী হয়েছিল। 2001 নির্বাচনে বিএনপি 2/3 বেশি ভোট পেয়েছিল, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তো বিএনপির যে নির্বাচনী বিজয়ের ইতিহাস বা ঐতিহ্য, সেটা অত্যন্ত দৃঢ় এবং সুপ্রতিষ্ঠিত। এর বিপরীতে আমরা দেখি যে জামাত ইসলামী তার ইতিহাসে সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল 300 আসনের মধ্যে 91 সালে। 2001 সালে 96 জামাত মাত্র 3টি আসন পায়। 2001 সালের নির্বাচনে জামাত 17টি আসন পায়, সেটাও বিএনপির সাথে 4 দলীয় জোটের অংশ হিসেবে। যদি 2001-এ 4 দলীয় জোট না হতো, জামাত যদি এককভাবে নির্বাচন করতো, জামাতের আসন আসলে কতটি দাঁড়াতো আমরা জানি না। কিন্তু 96-এ যখন তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তখন তাদের আসন সংখ্যা ছিল মাত্র 3টি। তো এবার একটা ফাঁকা মাঠে জামাতকে বড় দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর ফাঁকা মাঠ বলছি আমি এই কারণে যে আওয়ামী লীগের একটা বড় প্রতিদ্বন্দ্বিপূর্ণ অবস্থান ছিল। আওয়ামী লীগ একাধিকবার ক্ষমতায় ছিল, তারা ব্যাপক অন্যায়, অত্যাচার, অনাচারের কারণে, লুটতরাজের কারণে গণ অভ্যুত্থানের মুখে এই মুহূর্তে দেশ থেকে এক ধরনের রাজনীতির মাঠ থেকে বিতাড়িত বা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সেই পরিস্থিতিতে জামাতকে বড় দল হিসেবে বিবেচনা করা নিঃসন্দেহে করা যেতেই পারে, কিন্তু ভোটের মাঠে আসলে তাদের জনসমর্থন কতটা, এখনো কি সেই 3টি বা 18টির পর্যায়ে আছে, নাকি ক্ষমতায় যাবার মতো অবস্থায় জামাত উঠে এসছে, সেই বিষয়গুলো আসলে একদমই অস্পষ্ট। তো সামনের নির্বাচনেই বোঝা যাবে জামাত আসলে কতটা শক্তিশালী হয়েছে, কতটা জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে, কতটা নির্বাচনে বিজয়ের মতো অবস্থায় বা রাষ্ট্র পরিচালনার মতো অবস্থায় আসলে এসছে কিনা, সেটা বোঝার জন্য, সেটা দেখার জন্য আমরা সামনের নির্বাচনের দিকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাসনাইন খুরশেদ, আমার আরেকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনগুলোতে আমরা ছাত্র শিবিরের জয় জয়কার দেখছি। এই ক্ষেত্রে কি জাতীয় নির্বাচনে কোনো রকম প্রভাব পড়তে পারে কিংবা কোনো কিছু পরিবর্তন হয়েছে? আপনি একটা পরিসংখ্যান বলেন কিংবা বিগত সময় নির্বাচনের যে যত আসন পেয়েছে সেই সংখ্যাটিও বললেন বিএনপি জামায়াতের ক্ষেত্রে। মানে এই যে বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচন, সেক্ষেত্রে আমরা আসলে ছাত্র শিবিরের জয় দেখছি, এটি কি প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনে? আমি সেটা মনে করি না। আমি মনে করি এই কারণেই যে আমরা যদি ডাকসু নির্বাচনের কথা বলি, যে 80-র দশকের শেষ দিকে বা 80-র দশকের 70-এর দশকের শেষে বা 80-র দশকের শুরুতে যখন জাসদ বাসদ সংসদে ডাকসুতে এককভাবে অলমোস্ট সব বিপুল বিজয় ছিল, মান্না আক্তারের প্যানেল কিংবা আক্তার বাবলুর প্যানেল ডাকসুতে জিতেছে এবং মান্না ভাই এর আগে
চাকসুতেও ভিপি ছিলেন। কিন্তু জাসদ কিন্তু আসলে সেই সময়টা তো রাষ্ট্র ক্ষমতায় আসার মতন কিংবা জাতীয় রাজনীতিতে জাসদের বা বাসদের কোনো প্রভাব আমরা আসলে দেখিনি। তো যদি আমি পেছনের কথা বলি যে আসলে ডাকসু নির্বাচন নিয়ে বিপুল বিজয় নিয়েও বাসদ জাতীয় নির্বাচনে কোনো ধরনের গুরুত্ব পায়নি, জাতীয় নির্বাচনে বাসদের কোনো আসনই ছিল না বলা যেতে পারে। তো একই ধরনের পরিস্থিতি এখনো বিরাজ করছে, এটা আমার ধারণা। কারণ একটা 2 কিলোমিটারের ছোট্ট একটি এলাকা, 40,000 ভোটার ডাকসুতে। সেই 40,000 ভোটার বাংলাদেশের সবচেয়ে অগ্রসর ছেলে মেয়ে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতন যোগ্যতা অর্জন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তো তাদের মানসিকতা, তাদের চিন্তা এবং তাদের বিশেষ পরিস্থিতি, কারণ আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে ডাকসু নির্বাচনে। যে ডাকসু নির্বাচনে বাস্তবতা হচ্ছে যে গত 17 বছর ছাত্রদল ক্যাম্পাস থেকে কার্যত বিতাড়িত ছিল। ছাত্রদলের একটা কৌশলগত ভুল ছিল যে 5ই আগস্টের পর ছাত্রদল হল কমিটি গঠন করে ফিরে আসার চেষ্টা করতে গেলে জামাত আসলে শিবির এবং অন্য ছাত্র সংগঠনগুলো সেটাকে প্রবল আপত্তি করে এক ধরনের ঠেকিয়ে দেয়, এবং বিএনপি সে জায়গায় ক্যাম্পাসে আসলে গত 1 বছরও কার্যক্রম পরিচালনা করতে পারেনি। জি, মানে বিগত সময়ের কার্যক্রম সম্পর্কগুলো মোটামুটি হচ্ছে অনেকেই অবহিত। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে একটু আসতে চাই। সার্বিকভাবে আমার বক্তব্য হচ্ছে যে ক্যাম্পাসের রাজনীতি জাতীয় রাজনীতিতে সেভাবে প্রভাব ফেলার সম্ভাবনা খুব ক্ষীণ। জি, আপনি একটি ভালো উদাহরণও দিয়েছেন যে আগের সময়ে যারা জিতেছেন তারা হচ্ছে জাতীয় মানে নির্বাচনে আসলে ওভাবে জিততে পারেনি। জি, হারুনুর রশিদ, একটু আপনার কাছে আসতে চাই। আমি একটু আপনার কাছে একটু স্পষ্ট করে জানতে চাই, মানে সমমনাদের নিয়ে বিএনপি হচ্ছে জোট গঠন করতে চায়, কি অন্যদিকে জামায়াত আসলে জোট গঠনের বিষয়ের চেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেই বিষয়ে তারা জোর দিচ্ছে। অন্যদিকে এনসিপিও বলছে যে দেশ সংস্কারে জোট নির্ভর হতে চায় না এনসিপি। তাহলে আসলে বিএনপি কাদের নিয়ে জোট করতে পারে সমমনা রাজনৈতিক দলগুলো যদি এনসিপি জোট না করে? সেই ক্ষেত্রে একটু আপনার মতামত জানতে চাই আমি। আচ্ছা, ধন্যবাদ। বিএনপি যখন মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছে এবং শেষ পর্যায়ে যদি আপনি খেয়াল করেন, তখন কিন্তু বিএনপি যুগপৎ আন্দোলন করেছে। সেখানে কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম তখনই তৈরি হয়েছিল এবং সেখানে বিএনপির কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং আরো কথাবার্তা তাদের সঙ্গে আছে, সেই দলগুলো সেখানে আসবে। তো এখন জামায়াত ইসলামী স্বাভাবিক কারণেই তো আর বিএনপির জোটে থাকবে না, এবং আমি মনে করি জামায়াত ইসলামীর সেই জায়গাটা খুব তাদের রাজনৈতিকভাবে পরিপক্ক জায়গায়। কারণ হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে জামাত আর বিএনপির সাথে জোট করে কি লাভ? সুতরাং তারা একটা আলাদা এন্টিটি হিসেবে তাদের মতো করে অবস্থান নিতে চায়। এখন বাকি থাকে এনসিপি। এনসিপির বিষয়টা খুবই একটি ধোঁয়াশা। আপনি খেয়াল করবেন, এনসিপির যদি এই সময়ের অবস্থান দেখেন, সে জামাত বিরোধী কথাবার্তা তাদের লোকজন খুব বলছে। তার আগে কিন্তু আবার বিএনপি বিরোধী কথাবার্তা বলছে। তারা আসলে একটি বার্গেনিং পজিশনে যেতে চায়। তারা জোট করবে না কি করবে সেটা পরের ব্যাপার, কিন্তু তারা একটি বার্গেনিং পজিশন করতে চায়। এখন আপনি বলতে পারেন বার্গেনিং তো সরকারের সঙ্গে করে না। এই নির্বাচনে, সামনের নির্বাচনে বার্গেনিং হবে আসলে বিএনপির সঙ্গে। কারণ আমরা তো বুঝতে পারি, আমি এখন আপনাকে তো আর বলে দিতে পারি না যে কারা ক্ষমতায় যাবে। আপনারাও বোঝেন, আমরাও বুঝি, বা কারা ক্ষমতায় যাওয়ার মতো দল। সেক্ষেত্রে বিএনপির সঙ্গে কিন্তু সবাই এখন বার্গেনিং করছে। কেউ বিরোধী দল হওয়ার জন্য চেষ্টা করছে, আবার কেউ হচ্ছে দুই দলের সঙ্গে, বিএনপি এবং জামায়াত কার কাছ থেকে কতটুকু সুবিধা নেবে, অথবা আমাকে কতটুকু সুবিধা দিলে আমি নির্বাচনে যাব, অন্য কোনো ঝামেলা করবো না। এই জায়গাগুলো এখন পলিটিক্স হচ্ছে। আসলে আপনি বাইরে যে কথাবার্তা দেখছেন এটা এক জিনিস, ভেতরে হচ্ছে আসলে আসন ভাগাভাগির কিন্তু একটা বড় অবস্থা। সেইখানে যেটা হচ্ছে, জামায়াত যে পলিসিটা করতে চাইছে, এনসিপি যেটা শুরুতে করতে চাইছিল, এখন হয়তো বা সেটা তাদের ভাটা পড়েছে। মানে আওয়ামী লীগের তো একটা অংশ ভোট আছে, সেটি যদি আগের হিসাব নাও করেন, যদি সাম্প্রতিক জরিপগুলো দেখেন, সেটি 15-16 এরকম। এখন আওয়ামী লীগের লোকজন কতটা ভোট দেবে কতটা দেবে না, কারণ তারা তো নির্বাচনে যেতে পারবে না, কিন্তু তারা ভোট তো দিতে পারবে, যারা ভোট দেওয়ার মতো ভোটার তালিকায় থাকবেন, সেটি তো নির্বাচন কমিশন স্পষ্ট করে বলছেন। এই ভোটের একটা ফ্লো সব দলই তাদের দিকে নিতে চাইছে। তো এখন সেক্ষেত্রে আওয়ামী লীগের কোনো নির্দেশনা থাকবে কিনা, তারা আদৌ কোনো দলকে ইন্টারনালি, প্রকাশ্যে তো আর হবে না, প্রকাশ্যে তো তারা বলবেই যে আমাদের তো নির্বাচন নাই, বা তারা তো বলছে যে এমনিতেও তারা নির্বাচন অংশ নিতে পারবে না, তারপরেও বলছে যে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচন অংশ নেবে না। কিন্তু ভোটের ফ্লোটা কিভাবে প্রার্থীরা নিতে পারবে সেটি একটি বড় ব্যাপার হবে। আওয়ামী লীগের যারা রয়েছে তাদের কাছে একটা ফ্যাক্টর হবে কাদেরকে তারা সেফ মনে করে। তো এখানে কিন্তু কিছুটা জামায়াত ইসলামী বিভিন্ন পর্যায়ে, লোকাল পর্যায়ে, যেটা এনসিপির ভাষায়, আমি এনসিপি বলছে যে জামায়াত ইসলামী তাদের সম্পাদক বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। আমি জানি না প্র্যাকটিক্যালি সেটা কি। এ কারণেই কিন্তু এনসিপি এক ধরনের বিরোধে জড়িয়েছে জামায়াত ইসলামের সঙ্গে। কিন্তু এই হিসাব সবসময় কাজে যাবে না। নির্বাচন শুরু হলে বোঝা যাবে তারা
কতটা ভোট দেবে কতটা ভোট দেবে না। একটা হিসাব আপনাকে আমি বলতে পারি, সেটি হচ্ছে যে ধরেন আমি বিএনপির ধরি 40% ভোট, বা আরো কমিয়ে ধরি 37-36% ভোট, জামাতের আপনি ধরেন 20% ভোট, কিন্তু তার সঙ্গে 10 ভাগও যোগ হলে বা এনসিপির কারণে 10 ভাগে যোগ হলে এটা কিন্তু এমন না যে পিয়ার পদ্ধতি নির্বাচন হচ্ছে না। আপনি যদি 38% আর 42% ধরেন, তাহলে কিন্তু 42% ওরা বেশ ম্যাক্সিমাম সিট পাবে। মানে এই ভোটের যদি এদিক ওদিক হয়ও, তারপরও বিএনপির অবস্থান কিন্তু আমার কাছে সবসময় উজ্জ্বল মনে হয়েছে। অতীতে যেরকম ছিল, বিএনপি কিন্তু সংগঠনের চেয়ে তার পপুলার দল হিসেবে বাংলাদেশে গড়ে উঠেছে। এটি কিন্তু খুবই 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 একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সাংগঠনিক শক্তি, সংগঠন গোড়ায় কতটা শক্তি, কতটা তৃণমূলের শক্তি, কতটা তাদের সংগঠন একদম টাকা পয়সা আছে, তার চেয়ে বিএনপি হচ্ছে একটি পপুলার দল, বাংলাদেশে খুবই একটি জনপ্রিয় দল। এটা বিএনপি আগাগোড়া, এটা কিন্তু যখন তারা ক্ষমতায় যায়নি তখনও তারা পপুলার, তখন যখন যারা ক্ষমতায় গেছে তখনও তারা পপুলার। এটা পপুলার দল, তার বৈশিষ্ট্য হচ্ছে তাই। সেক্ষেত্রে ভোট যদি 5%, 10% এদিক ওদিক হয়, তাতে কিন্তু অবস্থার কিন্তু কোনো হেরফের হবে না। একটি আসনে 1000-2000 ভোট বেশি পেলেই পাস। যে আগে ওই যে 17 সিট 18 সিট হিসাব করেন, বিএনপির অতীত বিবেচনা করলে নিঃসন্দেহে বিএনপি জনপ্রিয় দল। সামনে নির্বাচনে আসলে দেখার অপেক্ষা যে আসলে বিএনপির অবস্থাটা কি হয়, কোন পজিশনে তারা যায়। লাইন দিয়ে আপনাকে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে ধরেন বিএনপি একটা আসনে বিএনপি প্রার্থী 2 লাখ ভোট পেয়ে জিততো, তো সেখানে যদি আরেকটি দল 50,000 নিয়ে নেয়, 50,000ও সেখান থেকে নিয়ে নেয়, তাতেও কিন্তু বিএনপি উইনিং ফ্যাক্টর। এটা বুঝতে হবে। মানে ভোটের হিসাবটা কিন্তু সহজ আবার জটিল। জি জি, আমি ভোটের হিসেব নিয়ে নিশ্চয়ই কথা বলবো। একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আপনাদের দুজনের সঙ্গে আবার কথা বলতে চাই। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ এবং 21 টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ। আপনাদের দুজনকে বিরতির পর স্বাগত জানাচ্ছি। আমি আলাদা একটা নিউজ নিয়ে কথা বলতে চাই। আজকের আলোচিত বিষয় সেটি হচ্ছে কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে তুলে দেওয়া হচ্ছে জুলাই সনদ বিষয়ে সুপারিশ। সমস্ত ডকুমেন্ট, আলোচনার অডিও, ভিডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। হাসনাইন খুরশেদ, আপনার কাছে একটু আমি আসতে চাই যে আসলে পরবর্তীতে কি হতে যাচ্ছে। মানে সরকার তো সরকারি কাজই করছে জুলাই সনদ নিয়ে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলো যদি এক না হয়, তাহলে আসলে জুলাই সনদ, এই যে গণভোট, এইসব বিষয়গুলো তো রাজনৈতিক দলগুলো একমত নয়। আসলে বিষয়টি কি হতে যাচ্ছে সামনে? বিষয়টা হচ্ছে একমত নয়, এটা আমি মনে করি না। জুলাই সনদের সব মিলে তো 84 দফা। 84 দফার মধ্যে 9টি দফায় বিএনপির ভিন্ন মত আছে, 2টি দফায় জামাতের ভিন্ন মত আছে। এই 11টি বাদ দিলে বাকি সবগুলো দফা তো আসলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। সো এই পরিবর্তনগুলি যদি হয়, সেটা একটা বড় অগ্রগতি সত্যিকার অর্থে গণতন্ত্র নিশ্চিত করার ক্ষেত্রে। যে এর মধ্যে যে সমস্ত জায়গায় ভিন্নমত আছে, আমি আশা করেছিলাম যে ভিন্নমতগুলি আগেই নিষ্পত্তি করা হবে এই আলোচনার মাধ্যমে, কিন্তু সেইগুলো অনিষ্পন্ন রেখেই আলটিমেটলি জুলাই সনদ পাস হয়েছে। জুলাই সনদে প্রায় সবাই, এনসিপি এবং 4টি বাম দল ছাড়া সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখন জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের প্রসঙ্গে সিদ্ধান্ত হয়েছে। গণভোট কবে হবে? নিঃসন্দেহে গণভোট, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভোটের জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে আলাদা ব্যালটে গণভোট হতে পারে। এর আগে গণভোট করার আসলে কোনো সুযোগও নেই, সময়ও নেই। এটা নিয়ে তো দ্বিমতও রয়েছে। মানে অন্যান্য বিএনপি এটা বলছে যে ভোটের দিন গণভোট হলে ভালো, কিন্তু জামায়াত অন্যান্য রাজনৈতিক দলগুলোর তো দ্বিমত রয়েছে। দ্বিমত থাকলে এখন সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। ডক্টর ইউনূসের সরকার সেই সিদ্ধান্ত নেবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন করতে হলে এর আগে আর সময় নেই যে গণভোট করা যাবে। এবং গণভোট করার জন্য তো একই ধরনের বিপুল খরচ। তো এত টাকা খরচ করে গণভোট করে সেই গণভোটের সিদ্ধান্ত এবং তাই সেই সিদ্ধান্তের আলোকে আবার সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া, সেটা আসলে বাস্তবসম্মত না। এটা ঘটবে না, আমার ধারণা এটা ঘটবে না। এটা শেষ পর্যন্ত ভোটের সংসদ নির্বাচনের দিনে একই দিনে 2 নির্বাচন হবে, গণভোট এবং সংসদ নির্বাচন, সেটাই হয়তো হবে। এর বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই এবং সেই সময়ও নেই আমাদের হাতে। আর বাস্তবতা হচ্ছে একটা কথা আমি বারবার বলছি যে সংসদ নির্বাচন বিলম্বিত করারও কোনো ধরনের কোনো সুযোগ নেই, কারণ এটা বাংলাদেশ আর অ্যাফোর্ড করতে পারবে না। আমি একটা উদাহরণ বারবার দেখাচ্ছি যে আইএমএফ খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে আইএমএফ এর কাছ থেকে আমরা যে ঋণ নিচ্ছি তার পরবর্তী কিস্তির $80 কোটি তারা নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করবে। প্রচুর বিদেশি বিনিয়োগ আটকে আছে, যারা বিনিয়োগকারীরা অপেক্ষা করছে নির্বাচিত সরকার আসার পরে তার সাথে কথা বলে তারপর তারা বিনিয়োগ করবে।
এখন এই পরিস্থিতিতে আমরা বারবার 4 কোটি নতুন ভোটারের কথা বলি, কিন্তু 4 কোটি নতুন ভোটার তারা আসলে শ্রমবাজারের নতুন মানুষ। তো তাদের জন্য কর্মসংস্থানের কথা ভাবি না। তাদের জন্য কর্মসংস্থান করতে হলে বিনিয়োগ করতে হবে, সেই বিনিয়োগ আসতে হবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের দিক থেকে, এবং নির্বাচিত সরকার ছাড়া কেউ বিনিয়োগে যাবে না। তো শেষ পর্যন্ত আসলে নির্বাচন বিলম্বিত করার কোনো স্কোপ নেই। এই অবস্থায় আমরা যে দেখছি যে জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তি বা প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে আগামীকাল সুপারিশ দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং আমরা আশা করি যে সেই সুপারিশ বাস্তবসম্মত হবে এবং সেখানে নিঃসন্দেহে যে একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট করার কথা বলা হবে বলে আমরা আশা করছি। জি, হারুনুর রশিদ, একটু আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাই যে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট যেসব দল দিয়েছে সেই সব ক্ষেত্রেই বা কী হবে? আগামীকাল তো হচ্ছে একটা মানে ফাইনাল সিদ্ধান্তে আসতে যাচ্ছে সরকার, সেই ক্ষেত্রে কি বলবেন আসলে? আচ্ছা, কালকে ফাইনাল সিদ্ধান্তে সরকার আসতে যাবে, জুলাই সনদের একটা তো শুরু হওয়া দরকার। এখন নোট অফ ডিসেন্ট আপনি বলেছেন, সেটা তো নোট অফ ডিসেন্ট মানে তো আমি একমত না, মানে আমার এখানে ভিন্নতা আছে। এখন আসলে কালকে কি মানে জাতীয় ঐকমত্য কমিশন কি করতে চায় সেটি তাদের সুপারিশ, তাদের এগুলো তো সুপারিশ আকারেই দেবে, তো গভর্নমেন্টকে বলবে। এখন গভর্নমেন্টের কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে, এটাও কিন্তু আপনার দেখতে হবে অন্তর্বর্তী সরকার কোন দিকে যাবে। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি দেখা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার জন্য যেটা সহনীয়, তার বাইরে এই সরকারের যাওয়ার আসলে কোনো সুযোগও নাই এবং যাওয়া ঠিক হবে না, এটি আমার খুব ক্লিয়ার কথা। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে আপনি জাতীয় নির্বাচন করতে হবে, এবং সেটি করার জন্য জুলাই সনদকে যে পর্যায়ে আপনি রাখতে চান সেই পর্যায়ে রাখবেন, তার বাইরে যাওয়ার কিন্তু সুযোগ নেই এবং যাওয়া উচিত হবে না। আর একটা বিষয় হচ্ছে যে ওই জায়গা কিন্তু মানে খুব অল্প, যে আপনি গণভোটটা আগে করবেন না নির্বাচনের পরের দিন করবেন। আবার ওদিকে তো অন্য বিষয় এনসিপির আছে, তারা আরো অনেক কিছু চায়, সেটা পরের ব্যাপার। এখন গণভোটটা নিয়ে আমি কথা একটু বলতে চাই। এখানে গণভোটটা কিন্তু খুব একটা জটিল বিষয়। আমি আপনাকে বলি যে এটি তো মানুষকে বলতে হবে। আপনি কি দেশের যারা ভোটার সবাই কি আপনি কি ক্লিয়ার করতে পারবেন গণভোটটা কি নিয়ে? এটা কি জানে? মানে আপনি ব্যাপক ক্যাম্পেইন না করে গণভোট করলে, আরেকটা কথা বলি, যদি এখানে ভোটিং এ কোনো সমস্যা নাই, যে 5% ভোট পড়লেও কিছু আসে যায় না, কিন্তু 50%-এর কম ভোটার যদি সেই গণভোটে পার্টিসিপেট করে, তখন তার গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? অনেক কিছু ভাবার আছে। কিন্তু নির্বাচনের দিন যদি গণভোটটা হয়, তাহলে লোকজন তো রাজনৈতিক দলগুলোরই দায়িত্ব হবে তখন ভোটারদের ভোট কেন্দ্রে হাজির করা, তখন অটোমেটিক গণভোটে তারা ওই পার্টিসিপেট করবে। কারণ এটা না হলে গণভোটেই কিন্তু একটি প্রশ্নের মুখে পড়ে যেতে পারে, সব দিক ভাবতে হবে। এখন এই গণভোট আগে বা ওই দিন এই বিষয়ে আরো অনেক ইস্যু রয়েছে। আমি বারবারই আপনাকে বলি, ইস্যুগুলো কিন্তু মূলত পলিটিক্যাল বার্গেনিং চিপ, আর কিছু না। এই বার্গেনিংটা কার সঙ্গে? এই বার্গেনিংটা আবারও বলছি যে বিএনপির সঙ্গে। এই বাইরে যা দেখেন, আমি স্টেট বলি, বাইরে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত আছে। নির্বাচনে কে কতটা জায়গা নিতে পারবে সেটার জন্য বিএনপির উপরে চাপ সৃষ্টি। আপনি বলতে পারেন বিএনপির উপরে কেন চাপ সৃষ্টি, আমি এটা বারবারই ক্লিয়ার করতে চাই। আমি তো বলতে পারি না কারা ক্ষমতায় যাবে। আপনি যদি সার্বিক বিবেচনা করেন, ওই যে ডাকসু নির্বাচনের প্রসঙ্গ তুলছিল সুচি ভাই, সেটাও বলি, ডাকসুতে কখনো ক্ষমতাসীনরা কিন্তু কখনো যেতে নেই। আপনি যদি লাস্টে মানে নুরুল হক নূরের কথা বলেন, সেখানে কিন্তু ছাত্রলীগের কেউ জেতার কথা না, ওটাও নুরুল হক নূরকে দিয়ে বাকিগুলো নিয়ে যাওয়া হয়েছে। ডাকসুতে বা এই ছাত্র সংসদ নির্বাচনে কখনো ক্ষমতাসীনরা যেতে না। তো আপনি প্রশ্ন করবেন যে তাহলে ক্ষমতাসীন তো কেউই নয় না, এখানেও কিন্তু একটি কনসেপ্ট আছে যে পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে তাদেরকে এটা একটা প্রবণতা, তাদেরকে আসলে ভোট দিও না, এটা কিন্তু অনেক বিবেচনার জায়গা আছে। তেমনি এখন বার্গেনিংটা হচ্ছে বিএনপির সাথে, কেন হচ্ছে সেটা আপনি সহজে বুঝেন। জি, তার মানে হচ্ছে আপনি একটু সংক্ষেপে জানতে চাই, মানে বিরতির আগে আপনাকে বলেছিলাম যে এই জনপ্রিয়তা নিয়ে আমরা দেখেছি অতীতেও আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সংসদে এসেছে, বিএনপির ক্ষেত্রেও তাই হয়েছে। সামনে তো পরিবর্তন হতেই পারে এরকম কোনো কিছু। সব পরিবর্তন তো হতেই পারে, বাংলাদেশের পলিটিক্সে পরিবর্তনের প্রত্যাশা তো অনেক জায়গায় রয়েছে, কিন্তু পরিবর্তনটা কিরকম চান, কেমন চান, আপনার বিকল্পটা কেমন, এই বিষয়গুলো তো দেখতে হবে। আপনি দুইটি পরিবর্তনের জন্য যেটা দরকার, একটা হচ্ছে একটি রাজনৈতিক দল যেটার গ্রহণযোগ্যতা এবং লিডারশিপ, এই দুইটার সমন্বয়ে একটি পরিবর্তন আসবে। আপনি আমি অনেক পরিবর্তনের কথা বলে, বাংলাদেশে ধরেন বামপন্থী সংগঠনগুলো তো অনেক ভালো ভালো কথা বলে, তো তাই বলে কি বামপন্থীরা কখনো পাওয়া গেছে? জামায়াত ইসলামী পাকিস্তানে আসন পায় একটা, আপনি জানেন?
আমি পাকিস্তান সফরে একাধিকবার গিয়েছিলাম, তখন প্রশ্ন করেছিলাম যে জি। তোমাদের এখানে তো জামায়াত ইসলামের ক্ষমতায় যাওয়ার কথা। জি, পাকিস্তানেও তারা শক্তিশালী না, ভারতেও শক্তিশালী না, মানে বাংলাদেশে তাদের বেশ সেটা বলছি, শক্তি রয়েছে। বাংলাদেশে তারা যখন জোট করে জি, তখন কিন্তু সময় সরকার স্বল্পতার কারণে আসলে BNP বিস্তারিত জি, আলোচনা করা গেল না। single নিশ্চয়ই অন্য কিন্তু কোনো দিনে তারা একটা হয়তো এই বিষয়ে আমরা আলোচনা করব। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।